নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, তার একদিকে রয়েছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারীজি। তারা এসে পৌঁছচ্ছেন এবং তারা মঞ্চে এসে পৌঁছলেই আমরা জাতীয় সঙ্গীত দিয়ে স্বাগত জানাবো। আজকে প্রথমেই আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছানো মাত্র আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। অপেক্ষার অবসান। ব্রিগেডের মেগা অনুষ্ঠানে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। গেরুয়া পোশাকে শপথ নেন শুভেন্দু। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আর.এন. রবি। মন্ত্রিসভার সদস্য হিসেবে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বাঙালিয়ানার ছোঁয়ায় সেজে উঠেছে ব্রিগেড চত্বর। কীর্তন, ছৌনাচ, বাউল গান, ধামসা মাদলের তালে ভরে ওঠে ব্রিগেড। মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, সঙ্গে দক্ষিণেশ্বর দুর্গার ছবির কোলাজ। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ভিআইপি। মঞ্চে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষ যাত্রার সঙ্গী শিলিগুড়ির মাখনলাল সরকার। দিল্লিতে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য তাকে গ্রেপ্তার করে তৎকালীন কংগ্রেস সরকার। সেই মাখনলাল সরকারকে মঞ্চে সংবর্ধনা জানান মোদি। তার পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ মুখ। বাম আমলে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সিপিএমের গড় পূর্ব মেদিনীপুর জেলায় বিরোধীরা মাথা তুলে দাঁড়ায়। বাম সরকারের পতনের অন্যতম কারণ ছিল নন্দীগ্রাম আন্দোলন। সে কথা মেনে নেয় রাজনৈতিক মহল। ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়েই শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে জায়গা পোক্ত করেছিলেন। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মাটিতে পরাস্ত করেছিলেন। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। ঘরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন সেই কথা জোর গলায় দাবি করেছিলেন শুভেন্দু। তৃণমূল কংগ্রেস সরকারের পতন হয়। বিপুল জনসমর্থন নিয়ে 207টি আসন জিতে বিজেপি রাজ্য ক্ষমতায় আসে প্রথমবার। সেই ইতিহাসের কাণ্ডারিও শুভেন্দু, এমনই মনে করছে রাজনৈতিক মহল।
ব্রিটিশ আমলে পূর্ব মেদিনীপুর থেকে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দেশপ্রাণ শাসমল মাতঙ্গিনী হাজরা। সেই আন্দোলনের মাটি থেকেই শুভেন্দু অধিকারী এবার বাংলার মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী একসময় নিজে একাধিকবার অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সময়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সব কলকাতা ও আশেপাশের এলাকা থেকে হতো। গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ সবই কলকাতার বিজয়ী বিধায়করা পেতেন। জেলা বরাবরই উপেক্ষিত থাকত। জেলায় আন্দোলন করে ভোটে জিতে আসা বিধায়করা বরাবর থাকতেন পিছনের সারিতে। বড়জোর প্রতিমন্ত্রী করা হতো। জেলা থেকে রাজ্য পরিচালনা হবে সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন শুভেন্দু। এবার সেই কথাই বাস্তবায়িত। ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ ব্যতি রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। ᱤᱧ ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱮᱫᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱚᱞ ᱟᱠᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱝᱵᱤᱫᱷᱟᱱ ᱪᱮᱛᱟᱱ ᱡᱤᱣᱤ ᱜᱟᱹᱦᱤᱨ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱢᱟᱱᱚᱛ ᱤᱧ ᱫᱚᱦᱚᱭᱟ। ᱤᱧ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱢᱟᱱᱤ ᱟᱨ ᱡᱩᱢᱤᱫ ᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ। ᱯᱚᱥᱪᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫ ᱢᱚᱱᱛᱨᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱟᱸᱜᱤᱵᱷᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱱᱤᱪᱷᱚᱨᱟ ᱢᱚᱱᱮᱛᱤᱧ ᱠᱟᱹᱢᱤ ᱯᱩᱨᱟᱹᱣᱟ ᱟᱨ ᱵᱚᱛᱚᱨ ᱥᱮ बेगर तरफ सिने दुलड़ से हाला हता बांग मने काते ने हर चेतान नोआ संविधान आर आरी को मनाव बताव काते समझोस तीन कामिया। इन चांदो बुंगा ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱟᱹᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱚᱞ ᱟᱠᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱝᱵᱤᱫᱷᱟᱱ ᱪᱮᱛᱟᱱ ᱡᱤᱣᱤ ᱜᱟᱹᱦᱤᱨ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱢᱟᱱᱚᱛ ᱤᱧ ᱫᱚᱦᱚᱭᱟ। ᱤᱧ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱢᱟᱱᱤ ᱟᱨ ᱡᱩᱢᱤᱫ ᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ। ᱯᱚᱥᱪᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫ ᱢᱚᱱᱛᱨᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱟᱸᱜᱤᱵᱷᱟᱨ को मान आर निछोरा मने तीन कामी पुरवा आर बतर से बेगर तरफ सनी दुलड़ से हला हताव बांग मने काते ने हर चितान नोआ संविधान आर आरी को मना बताव काते समझ से तीन कामिया। जोहार। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে
আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। बह रही है। আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, তার একদিকে রয়েছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারীজি। তারা এসে পৌঁছচ্ছেন এবং তারা মঞ্চে এসে পৌঁছলেই আমরা জাতীয় সঙ্গীত দিয়ে স্বাগত জানাবো। আজকে প্রথমেই আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছানো মাত্র ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি এখানে বিতর্ক কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলে আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক।
আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক প্রচারী একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাবো। আমরা করবো জয়। চোরই মতি, চোরই देश के लिए बंगाल प्रधानमंत्री का इच्छा था नया सरकार रविंद्र जयंती का दिन अपना कार्यकाल शुरू करें। इसलिए हम लोग प्रधानमंत्री का नेतृत्व में अभी प्रणाम करते हुए ছোটবেলা থেকে শান্তশিষ্ট চুপচাপ, মায়ের কাছে দু একটা বায়না থাকলেও না মিটলে কোনো নালিশ ছিল না। একেবারে সুবোধ বালক বলতে যা বোঝায় তেমনই ছিলেন আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছেলে কলেজ জীবনে রাজনীতির টানে ঘরদোর ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকেই শুরু হয়েছিল দীর্ঘ সংগ্রাম। কলেজের জিএস, পৌরসভার কাউন্সিলর হয়ে বিধায়ক, সাংসদ, সর্বস্তরের জনপ্রতিনিধি পদে নিজের দক্ষতা প্রমাণ করে আজ তিনি বাংলার প্রশাসনিক প্রধান। এমন সুদিনে ছেলেকে নিয়ে আবেগে ভাসলেন মা গায়ত্রী অধিকারী। তার মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় শুভেন্দুর বায়না, ঘরের এক কোণে মুখ গুঁজে নিজের কাজ করার দিনগুলো। মনে পড়ে যাচ্ছে কতবার ছেলের উপর নেমেছিল মৃত্যুর খাড়া, সেখান থেকে বেঁচে ফিরে আজ ছেলে বাংলার কুর্সিতে। বাবা প্রবীণ রাজনীতিক শিশির অধিকারীও আজ বেশ আবেগপ্রবণ। তবে ছেলেকে তিনি মনে করিয়ে দিলেন কর্তব্যের কথাও। কাঁথির শান্তিকুঞ্জ আগাগোড়া এক রাজনৈতিক বাড়ি। শিশির অধিকারীর মতো প্রাজ্ঞ রাজনীতিবিদের কাছে বাড়ির ছেলেদের রাজনীতিতে হাতে খড়ি। মা গায়ত্রী দেবী জানাচ্ছেন, ছোটবেলা থেকেই চুপচাপ থাকতো, নিজের মতো থাকতো। কলেজ যাওয়ার পর থেকে রাজনীতিতে পা রাখে। বাবার থেকেই অবশ্য এটা পেয়েছিল। বাড়িতে বাবা আর ভাইদের সঙ্গে আলোচনা করত রাজনীতির জন্য কোথায় না কোথায় গেছে। যেখানে কেউ যায় না সেখানে ও একাই চলে গেছে। ওর বাবাও তাই করত। কতবার ওকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, 3-4 বার আঘাত করেছে, সেসব থেকে ও বেঁচে ফিরেছে। এসবের পাশাপাশি শুভেন্দুর বাগান বিলাসের কথাও শোনালেন মা। বললেন, বিকেল হলেই ও শাবল বালতি নিয়ে চলে যেত বাড়ির সামনের বাগানে। লাউ, কুমড়ো, বেগুন, লঙ্কা গাছ লাগিয়েছে। ছাদের বাগানে কত বড় বড় স্থলপদ্ম হয়েছে, সবই ওর যত্নে। মুখ্যমন্ত্রী হওয়া ছেলের এখন অনেক কাজ, কোনো কাজ আগে করা দরকার বলে মনে করছেন গায়ত্রী অধিকারী। এই প্রশ্নের উত্তরে জানালেন, নারী সুরক্ষায় নজর দেওয়া সবচেয়ে বেশি জরুরি। গায়ত্রী দেবীর কথায়, অভয়ার ঘটনাটার আবার ফাইল খুলে বের করতে হবে আসল দোষী কারা। এসব কাজও করবে। আসলে ও কি কাজ করবে সেটা ওর মনেই আছে। বাড়ি এসে কথাবার্তা হলে অবশ্য জানতে পারবো। নতুন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী মনে করছেন ছেলে যোগ্য জায়গাতেই পৌঁছেছে, তবে এখন তার অনেক কাজ, সে কথা মনে করিয়ে দিলেন তিনি। তার কথায়, অজয় দার, প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়, চোখের জল পড়েছিল এখানে, সেটা আমি ভুলতে পারি না। তাকে ডেকে অপমান করা হয়েছিল। আজ এতদিন পর পান্তা ভাত খাওয়া জেলার ছেলে আজ জয়লাভ করেছে। সুশাসন দিতে সোনার বাংলা গড়ে তুলতে অনেক ধৈর্য, সময় লাগবে। ও সেই কাজ করতে পারবে। বাংলায় যা এতদিন ধরে চলছিল তার অবসান ঘটবে। আশা করব চাষি মৎস্যজীবী পরিবারগুলোর উন্নতি। প্রতি বা এইভাবে আকৃষ্ট সবসময়? ছোটো থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি, হ্যাঁ, কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিএস হলো।
তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হেঁটে দাঁড়ালো দক্ষিণকাঠি, সেটাও তো জিতলো। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না। মাধ্যমিকের পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না, বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরের উপরে পদ্ম ফুল ফুটেছে এরকমের, এত বড় বড় পদ্ম ফুল। আর এবার পদ্ম ফুল আসছে। কি বলবেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে কি চাইবেন রাজ্যের জন্য? রাজ্যের জন্য চাইবো যা ওর মনে আছে কী হবে না হবে, এখন আমাদের প্রকাশ করেনি, এখন আমি জানতে পেরে যাব। বলছিলেন পান্তা খেতে, পান্তা খাওয়া ছেলে আমি বলেন সব জায়গায়, পান্তা কি খেতেন বাড়িতে? দিতেন কখনো? হ্যাঁ, রাত্রে দিতাম। কীরকম? রাত্রে গরম ভাত, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল একটু, ধরুন আলু ভাতে একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। তিনি 5 বছর ধরে ধর্ম নিয়ে, ঠাকুর দেবতা নিয়ে অনেক কথা বলেছেন, হিন্দুদের জন্য লড়াই করেছেন। ছোট থেকে কি? হ্যাঁ, ঠাকুর ভক্ত। হ্যাঁ, এরকম এই ধরুন এই এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত, খুব ঠাকুর খুব। এটা মহারাজরা এলেন তো আমার বাড়িতে, 2জন মহারাজ এসেছিলেন। ছোটবেলা থেকে খুচরো পয়সা বা আশ্রমে ভালো পড়াশোনা করতো, আর সবসময় একটু জিদি ছিল এবং আমাদের পরিবারে কেউ কেউ সন্ন্যাসী হয়ে যেত আমার ধারণা ছিল। এবং শনিবার হলে আমাদের বাড়িতে ব্যবসা ছিল, খুচরো পয়সা রুমালে বেঁধে নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত এবং রামকৃষ্ণ মিশনে ওখানে পূজা পাঠ করতো এবং সেখানে দুপুরে যা রান্না হতো তাই খেত। কিন্তু বাড়িতে খুব খুঁত খাচ্ছিল, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এসব ছিল। কিন্তু রামকৃষ্ণ মিশনে একবারে যা দিত তাই খেত, শাক সবই খেত। তিনি বলতেন আমার রাজনীতি অভিভাবক শিশির অধিকারী, যদি কারো কাছে রাজনীতি অধিকারী থেকে কেনারাম অধিকারীর কাছ থেকে শিখেছি, অজয় মুখার্জির কাছ থেকে শিখেছি। আমি কারো রাজনীতি অন্য কারো না, অন্য কারো কাছ থেকে ও ধার করে নিয়ে আসেনি। তবে রেসপেক্ট টু অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানা আর ডেফিনেটলি ছিল, বীরেন সাতমল, এদের প্রতি তার রেসপেক্ট, একবার অগাধ একটা বিশ্বাস ছিল যে এরা আমাদের পূর্বপুরুষ, এরা দেশকে স্বাধীনের জন্য সব কিছু করেছেন, এটা ছিল তার। চার্টার ফ্লাইটে করে নামিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীর আশা ছিল, সেটা কি কার্যত জল ঢেলে দিনের? জল তো সেই জল ঢাললো কিনা বাংলার মানুষ আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ওটা চলবে না, ওটা কখনো চলতে পারে। বাংলায় দুর্নীতি কোন স্থান না, তার 35 বছর বাম সরকারকে তিনি হচ্ছে মধ্যভবনে যখন সিপিএম তাকে তিনি তার আগে 32 বছর কংগ্রেস গেছে, তারপরে 35 বছর আপনার বামফ্রন্ট গেল, আর ইনি 15 বছরের মাথায় বিদায় নিয়ে আর কখনো ফিরবেন না, এই পার্টি আর থাকবে না, ধূলিসাৎ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী এলে খাওয়া দাওয়া কী হবে বলে মনে হয়? না, সে তো ওর মাসি ভালো বুঝে যা যা খায় ওর মাসি তৈরি করে ওসব জিনিস, ওকে তো বড়ো করেছে ওর মাসি, ওই সব জানে কখন কী খেতে ভালোবাসে। লড়াইটা আরও জোরদার শুরু হলো বলে? হ্যাঁ, তা তো হবেই। এখন তো মুখ্যমন্ত্রী, আপনাকে তো সজাগ থাকতে হবে। আমি তো চিরকাল সজাগ আছি, একবার লাঠিয়াল কারণ চৌকিদারের মতো আছি। হ্যাঁ, আমি যখন যেরকম যেখানে দরকার নিশ্চয়ই সাহায্য করব। আজকের এই দিন আপনার কাছে কতটা গর্বের? না, নিশ্চয়ই তো গর্বের ব্যাপার, নিশ্চয়ই খুব আনন্দের কথা, মিথ্যা কথা কিছু নাই। নিজের কর্তব্য পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে, মানুষের প্রতি তার কর্তব্য সে পালন করবে এবং যথাসাধ্যমত মানুষের জন্য কাজ করবে, এইটাই আমাদের পরিবারের প্রার্থনা। আপনি
আপনি মুখ্যমন্ত্রীর অভিভাবক, বাড়ির অভিভাবক, বাবা, রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর অভিভাবক এখন মানুষ, সাধারণ মানুষ। হ্যাঁ, আর বাড়ি বলতে বাড়ি, হ্যাঁ নিশ্চয়ই অভিভাবক ঘটনা, কিন্তু আজকে আমি মনে করি অভিভাবক হচ্ছেন মানুষ, তারা ভোট দিয়েছেন প্রাণ খুলে, এবং দীর্ঘদিনের চিন্তা আকাঙ্ক্ষা আজকে পরিপূর্ণ হয়েছে। সমস্ত মানুষকে প্রণাম, ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে। রাজনৈতিক চলার পথে, রাজনৈতিক জীবনে চলার পথে শুভেন্দুবাবু কতটা গাইড করতেন আপনি? ওরা অনেক ভালো কাজ করতে পারবে, এবং এটা অনেক আগে হলে আরো পশ্চিমবাংলার অনেক ভালো হবে। 2021 সাল, 2026 কত পরিবর্তন? হ্যাঁ, তা তো বটে। 21 তো জালিয়াতি করে পেয়েছে, 21টা করে চুরি হয়েছে আমি মনে করি, তাহলে 21ই জয়লাভ করতে পারবে। গ্রামের দামাল ছেলে বলেই পরিচিত ছিলেন এক সময়। মাত্র 22 বছর বয়সে বাড়ি ছেড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে বেরিয়ে পড়েছিলেন জীবনের পথে। তারপর নকশাল আন্দোলনের উত্তাল সময় থেকে বামপন্থী রাজনীতি এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক লড়াই। মাটি কামড়ে পড়ে থেকে সংগঠন গড়ে তোলা সেই দিলীপ ঘোষই শনিবার মন্ত্রী হিসাবে শপথ নিলেন ব্রিগেডের ময়দানে। আর সেই ঐতিহাসিক মুহূর্ত টেলিভিশনের পর্দায় দেখে আবেগে ভাসলেন তার অশীতিপর মা পুষ্পলতা ঘোষ। অন্যদিকে শপথের অনুষ্ঠানের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। শনিবার দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে যখন রাজ্য জুড়ে উৎসবের আবহ, তখন ঝাড়গ্রাম শহরে মেয়ের বাড়িতে বসে ছেলের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছিলেন পুষ্পলতা দেবী। বিধায়ক সাংসদ হিসেবে ছেলেকে বহুবার দেখেছেন তিনি, তবে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দৃশ্য যেন মায়ের কাছে অন্যরকম এক অনুভূতি। টিভির পর্দায় সেই দৃশ্য দেখার সময় বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। রাজনৈতিক জীবনের দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে এদিন নতুন দায়িত্ব পেলেন দিলীপ ঘোষ। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। এর আগে 2016 সালে ওই কেন্দ্র থেকেই প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরে 2019 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ হন। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনে দুর্গাপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হতে হয়েছিল তাকে, কিন্তু রাজনৈতিক লড়াই থামেনি। 2024 সালে ফের খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হয়ে এবার সরাসরি প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিলেন দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি। শুধু নির্বাচনী রাজনীতিতেই নয়, সংগঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দিলীপ ঘোষ। তিনি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার নবম সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনকে শক্তিশালী করার কাজ করেছেন। দিলীপ ঘোষের আদি বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 ব্লকের কুলিয়ানা গ্রামে। নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত ওই গ্রাম থেকেই তার পরিবারের শিকড়ের সূত্রপাত। পরে কর্মসূত্রে পরিবারের একাংশ অন্যত্র চলে গেলেও ঝাড়গ্রামের সঙ্গে সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। ছেলের এই সাফল্যে আবেগঘন হয়ে পড়েন মা পুষ্পলতা ঘোষ। শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার পর তিনি বলেন, ছেলে মন্ত্রী হয়েছে দেখে খুব ভালো লাগছে। মন্ত্রী হওয়ার আগেও মানুষের জন্য কাজ করেছে, এখনো করবে। অনেক দিন আগে বাড়ি ছেড়ে চলে গেলেও মাঝে মধ্যে বাড়ি আসতো। আমার ছেলে যে কর্ম করার জন্য গিয়েছে সেই কর্ম পূর্ণ করবে। ও দেশের জন্য সব কিছু করতে পারে। মায়ের কণ্ঠে ছিল গর্ব, আবেগ এবং আশীর্বাদের মিশেল। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের সাক্ষী থেকেছেন তিনি। সেই ছেলে আজ রাজ্যের উপমুখ্যমন্ত্রী হওয়ায় ঝাড়গ্রামের বাড়িতে যেন উৎসবের আবহ তৈরি হয়েছে। সকলে মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছানো মাত্র বেহে রহি হ্যায়। আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, তার একদিকে রয়েছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারীজি। তারা এসে পৌঁছচ্ছেন এবং তারা মঞ্চে এসে পৌঁছলেই আমরা
জাতীয় সঙ্গীত দিয়ে স্বাগত জানাবো। আজকে প্রথমেই আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছানো মাত্র আপনি খাচ্ছেন না মিষ্টিটা লাইভ রিমোটটা কই খান, একটু খান, মুখটা হাঁ করুন একদম। হ্যাঁ, এর চেয়ে আর আনন্দ কি আর হতে পারে বলো দিদা? খাও খাও। খাও না, হ্যাঁ। বাস আপনি সেবান ওটা লাগবে। খাও খাও। একটু খান, বেশি খান না। দিদা সব কিছু আমাদের মানে সঙ্গে সবসময় তাল মিলিয়ে চলেছেন। আপনি খাও। আপনার নাম? পুষ্পলতা ঘোষ। দিলীপ দা মন্ত্রী হচ্ছেন, দেখলেন খবরটা? দেখছি, কেমন লাগছে? ভালো লাগছে। কত খুশি আপনি ছেলে মন্ত্রী? আমি খুব আনন্দিত। দিলীপ দা ছোটবেলা যদি একটু বলেন আমাদের। ছোটবেলায় খুব ভদ্র ছিল, খুব শান্তশিষ্ট ছিল, তার বাবাকে প্রাণে ভয় করতো। সব ছেলে, আমার ছেলেগুলো সবাই বাবাকে বহুত ভয় করতো। বাবার কাছে এত আদর পেত না, সবসময় ভয়ে ভয়ে থাকতো সবাই। বাবার সামনে কথা বলতো না, বাবার কাছে কোনোদিন বসে খাওয়া দাওয়া করতো না, মানে বাবাকে প্রাণে ভয় করতো। খেলাধুলা সব পারতো, সাঁতার কাটতে পারতো। আমাদের কাছে নদী আছে, নদীতে সাঁতার কাটতো, মানে সব কিছু পারতো, কোনো জিনিসটা পারে না বলে নাই। পড়াশোনা কোথায় করেছেন দিলীপ দা? পড়াশোনা কোথায় করেছেন? আমাদের গাঁয়ে ক্লাস 2 পর্যন্ত পড়ছিল, তারপরে মামা বাড়িতে যেয়ে সেখান থেকে বাবুতমুর স্কুলে মেট্রিক কী বলে মাধ্যমিক পাস করছে। তারপরে এখানে এসে ঝাড়গ্রামে আইটিআই পাস করছে। তারপরে সেটা কী বলে মানে পলিটেকনিক্যাল, কলকাতায় পলিটেকনিক্যাল পাস করেছে। দীর্ঘদিন ধরেই আরএসএস এর সাথে যুক্ত রয়েছেন। কবে বাড়ি ছেড়েছেন? 22 বছর বয়সে। তারপর কত সাল আমার মনে নেই। তারপরেই রাজনীতির ময়দানে। কখন থেকে রাজনীতি গেছে আমি সেটা বলতে পারবো না। বাইরে বাইরে তো থাকতো, তখন তো আর বাড়িতে থাকতো না। যেই বাড়ি ছেড়েছে সেই যে বাড়ি ছেড়েছে, কোনোদিন ও তো সবসময় আসে এখানে দিদির বাড়িতে, আর বাড়িতেও আসে সব করে। আর ছোটবেলায় খেলাধুলা করেছে, খাওয়া দাওয়া করেছে সবার সঙ্গে। কখন বাড়ি ছেড়েছে? প্রচারক হিসেবে বাড়ি ছেড়েছে অনেক ছোট, 22 বছর বয়সে। তখন প্রচারক ছিল। এই করে তার জীবনটা কেটে গেল। আর আনন্দের খবর। হ্যাঁ, এর চেয়ে আর আনন্দ কি আর হতে পারে বলো দিদা? খাও খাও। না, খাওয়াটা খাও না। হ্যাঁ, খান খান, আরে মিষ্টি খান, খাও খাও খাও। সেবা ওটা লাগবে। দিদা সব কিছু আমাদের মানে সঙ্গে সবসময় তাল মিলিয়ে চলেছেন। না, উনি মনে হয় খাচ্ছেন না, সুগার টুগার আছে নাকি? না না না, দিদা
কান্না কোনো আয় না এখানে আয় হ্যাঁ এখানে আয় না মিষ্টি খাবি আর নাই সংবাদ এই পর্যন্তই, নমস্কার।